আচ্ছা, আমরা স্ক্রিনে বিবিওয়ার দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, আমি আজকে অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস এই চ্যাপ্টারের প্রথম ক্লাস নিব। অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস এর বাংলা অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞানে পরিবর্তন এবং ভুল বিশ্লেষণ। এখন এই চ্যাপ্টারটা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং একটু হার্ড। মানে আমরা এর আগে যে চ্যাপ্টারটা করেছিলাম অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট, সেই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ ছিল। আর এই চ্যাপ্টারটা একটু কঠিন, তোমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। আমি যা বুঝাবো ভালো মতো বুঝে নিবা। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, আমি বোঝানোর শেষে আমাকে কোশ্চেন করবা, আমি উত্তর দিব। তো সবাই মনোযোগ দিও। আমি প্রথমে ফর্মুলা বুঝাবো, তারপর এই চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কে যাব। আচ্ছা, আমরা স্ক্রিনে 3টি ফর্মুলা দেখতে পাচ্ছি। এই 3টি ফর্মুলাই সবারই জানা, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করে এসেছো। সেখানে ডেপ্রিসিয়েশন নামে একটা চ্যাপ্টার ছিল। হ্যাঁ, ওই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো অলরেডি তোমরা দেখেছো। তো আরেকবার আমি একটু পড়াই দিচ্ছি। আমাদের 1 নম্বর ফর্মুলা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র। আচ্ছা, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট থেকে সালভেজ ভ্যালু বিয়োগ করতে হবে এবং তাকে এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ করতে হবে। কস্ট থেকে সালভেজ ভ্যালু বিয়োগ করে যদি এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ করি, তাহলে যে অবচয়টা পাওয়া যাবে সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডের অবচয়। আচ্ছা, আমাদের 2 নম্বর ফর্মুলা হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডের অবচয় নির্ণয়। আচ্ছা, এইখানে প্রথমে ডেপ্রিসিয়েশনের হার বের করতে হয়, তারপর অবচয় বের করতে হয়। তো ডেপ্রিসিয়েশনের হার বের করার সূত্র হচ্ছে 1কে এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ করতে হবে আর তার সাথে 2 গুণ করতে হবে। তাহলে আমরা অবচয়ের হার পেয়ে যাব এবং অবচয়ের হারের মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করতে পারবো, সেটা আমরা অঙ্কে দেখব। আর 3 নম্বর ফর্মুলা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথডের ফর্মুলা। ওকে, সাম অফ ইয়ার ডিজিট মেথডের ডেপ্রিসিয়েশন। আচ্ছা, সাম অফ ইয়ার ডিজিট মেথডে যদি ডেপ্রিসিয়েশন বের করতে চাই, তাহলে প্রথমে টোটাল ডিজিট বের করতে হবে। টোটাল ডিজিট বের করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এই সূত্রের সাহায্যে প্রথমে টোটাল ডিজিট বের করব, তারপর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করব এই সূত্রের সাহায্যে। কস্ট থেকে সালভেজগুলো বিয়োগ করতে হবে, তাকে টোটাল ডিজিট দিয়ে ভাগ করব আর গুণ করব ইয়ারলি ডিজিট। আচ্ছা, এই 3টি ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা অঙ্কেই এই ফর্মুলাগুলোর ব্যবহার আছে। হয়তোবা একটা বা দুইটা ফর্মুলার ব্যবহার হবে বা কোনো অঙ্কে 3টা ফর্মুলারই ব্যবহার হবে, তবে 3টি ফর্মুলাই আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ফর্মুলাগুলো অবশ্যই খাতায় তুলে রাখবা এবং মুখস্থ করে নিবা, তাহলে অঙ্কগুলো একটু ইজি লাগবে। চলে যাচ্ছি আমাদের 1 নম্বর অঙ্কে। আচ্ছা, আমরা স্ক্রিনে প্রবলেম 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। খেয়াল করো প্রবলেম 1-এ কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে জয় কানিংহাম পারচেজড এ মেশিন অন জানুয়ারি 1, 2009। 2009 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জয় কানিংহাম একটা মেশিন পারচেজ করেছে। তারিখটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। 2009 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা মেশিন কি করা হয়েছে, পারচেজ করা হয়েছে ফর টাকা 5,50,000, আর এই মেশিনটার দাম হচ্ছে 5,50,000 টাকা। অ্যাট দ্য টাইম it was estimated that the machine would have a 10 years life and no salvage value. আচ্ছা, হিসাব করে দেখা হয়েছে এই মেশিনটা 10 বছর ব্যবহার করা যাবে অ্যান্ড নো সালভেজ ভ্যালু, এবং 10 বছর পর এই মেশিনটা কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। মানে 10 বছর ব্যবহার করব, তারপর এই মেশিনটা আমি কারো কাছে বিক্রি করতে পারবো না, এটা একদম ভ্যালুলেস হয়ে যাবে, অর্থাৎ সালভেজ ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে বিষয়টা আরেকবার বলে দিচ্ছি। জয় কানিংহাম একটা মেশিন পারচেস করছে 2009 সালের জানুয়ারি 1 তারিখে। কত টাকা দিয়ে পারচেস করছে? 5,50,000 টাকা দিয়ে পারচেস করছে। কয় বছর ব্যবহার করা যাবে? এই মেশিনটা 10 বছর ব্যবহার করা যাবে। কোনো সালভেজ ভ্যালু আছে? না, কোনো সালভেজ ভ্যালু নাই, অর্থাৎ 10 বছর পর এই মেশিনটা ফেলে দিতে হবে, কোথাও বিক্রি করা যাবে না। নো সালভেজ ভ্যালু বলেই দিছে। এখন বলছে অন ডিসেম্বর 31, 2012, 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে দ্য ফার্মস অ্যাকাউন্টেন্ট ফাউন্ড দ্যাট, মানে ফার্মের হিসাবরক্ষক আবিষ্কার করলো যে দ্য এন্ট্রি ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হ্যাড বিন অমিটেড ইন 2010, মানে 2010 সালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অমিটেড মানে দেখানো হয় নাই, হিসাবের মধ্যে দেখানো হয় নাই, বাদ পড়ে গেছে। 2010 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হয়েছে, বাদ পড়ে গেছে, অমিট হয়ে গেছে। মানে 9 সালে আমরা যে মেশিনটা পারচেস করেছি, এই মেশিনটার মেয়াদ কয় বছর? 10 বছর।
তার মানে প্রতি বছর অবচয় দেখাইতে হবে। 9 সালে অবচয় দেখাইতে হবে, 10 সালে অবচয় দেখাইতে হবে, 11 সালে অবচয় দেখাইতে হবে। এইভাবে যতগুলা সাল থাকবে প্রত্যেকটা সালেই কিন্তু অবচয় দেখাইতে হবে। কিন্তু এই যে রেড কালিতে আমি যে লিখেছি এই লাইনটাতে কি বলা হয়েছে, 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাবরক্ষক আবিষ্কার করলো যে এন্ট্রি ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হ্যাড বিন অমিটেড ইন 2010, মানে 2010 সালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অমিট হয়েছে, মানে বাদ পড়ে গেছে। আমাদের হিসাবে লেখা দরকার ছিল 2010 সালের অবচয় কত, এটা আমাদের খাতায় জার্নাল দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা জার্নালটা দিতে পারি নাই, বাদ পড়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করো, 2010 সালে যদি অবচয় বাদ পড়ে যায় তাহলে হিসাবের মধ্যে কি একটা ভুল হয়েছে না? সেই ভুলটা কিন্তু অবশ্যই আমাদের সংশোধন করতে হবে। এখন অবচয় বাদ পড়লে আমাদের আর্থিক বিবরণীতে কীরকম প্রভাব পড়ে এই প্রভাবটা আগে জানতে হবে, তাহলে তুমি সলিউশনটা বুঝতে পারবা। যদি সেই প্রভাবটা না জানো তাহলে সলিউশনটা বুঝতে পারবা না। আচ্ছা, আমি এখানে একটু বাংলায় লিখিয়ে দিচ্ছি। আমরা এই চ্যাপ্টারটা খুব আস্তে ধীরে করব, কেউ তাড়াহুড়া করবা না যে ভাইয়া অনেক আস্তে পড়াচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যদি তাড়াহুড়া করো তোমাদেরই লস হবে আর কি, ঠিক আছে? আমি আস্তে ধীরেই অঙ্কগুলো করাবো। আমি এখানে লিখে দিচ্ছি 2010 সালের অবচয় দেখানো হয়নি। অমিটেড মানে কি? বাদ পড়ে গেছে বা দেখানো হয়নি। অবচয় দেখানো হয়নি। আচ্ছা, অবচয় যদি না দেখাই, 2010 সালে যদি অবচয় না দেখানো হয়, অবচয় তো একটা খরচ, তাই না? তাহলে 2010 সালে যদি খরচ না দেখানো হয়, আচ্ছা এখানে লিখেও দিই, 2010 সালে অবচয় দেখানো হয়নি, অর্থাৎ খরচ কম দেখানো হয়েছে। এই লাইনটা বুঝছো কিনা ভালো করে খেয়াল করো। 2010 সালে অবচয় দেখানো হয় নাই, এটার মানে হচ্ছে খরচ কম দেখানো হয়েছে। আচ্ছা, যদি খরচ কম দেখানো হয় তাহলে কি নেট ইনকাম বেশি দেখানো হয়েছে না? এখানে অর্থাৎ দিয়ে লিখি, অর্থাৎ নেট ইনকাম বেশি দেখানো হয়েছে। আর নেট ইনকাম বেশি দেখানো হয়েছে মানে হচ্ছে ওই বছরের রিটেন আর্নিংসটাই বেশি দেখানো হয়েছে। কারণ নেট ইনকাম কোথায় ট্রান্সফার হয়? রিটেন আর্নিংসে ট্রান্সফার হয়। তাহলে নেট ইনকাম বেশি দেখানো হয়েছে মানে রিটেন আর্নিংস বেশি দেখানো হয়েছে। আচ্ছা, আমি যদি এই হিসাবটাকে কারেকশন করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই বছরে রিটেন আর্নিংসটাকে কমাই দিতে হবে। তাহলে রিটেন আর্নিংসটাকে আমি কমাই দিব, রিটেন আর্নিংস কমাবো। আর বাড়াতে হবে কি? পুঞ্জীভূত অবচয় বাড়াতে হবে, অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়াই দিব। পুরো বিষয়টা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সমাধান। আচ্ছা, পুরো বিষয়টা আরেকবার বলে দিচ্ছি। 2010 সালে অবচয় অমিটেড হয়েছে, মানে অবচয় দেখানো হয় নাই। এখন অবচয় তো একটা খরচ, তার মানে অবচয় দেখানো হয়নি মানে খরচ কম দেখানো হয়েছে। আচ্ছা, আমরা খরচ যদি কম দেখাই তাহলে ইনকাম কি বেশি দেখানো হয় না? এই বিষয়টা কি বুঝো? যদি আমাদের ইনকাম স্টেটমেন্টে খরচ কম দেখানো হয়, খরচ যদি না দেখাই তাহলে কি ইনকাম কি বেড়ে গেছে না? খরচ না দেখালে কি ইনকাম বেড়ে যায় না? এই জি বিষয়টা কি ভাইয়া। বুঝো? জি ভাইয়া। হ্যাঁ, খরচ কম দেখানো হয়েছে মানে নিট ইনকাম বেশি দেখানো হয়েছে। আর নিট ইনকাম কোথায় ট্রান্সফার করি? রিটেন আর্নিংসে ট্রান্সফার করি। তার মানে রিটেন আর্নিংসও বেশি দেখানো হয়েছে। এখন আমি যদি ওই পুরাতন বছরের হিসাবটাকে কারেকশন করতে চাই তাহলে তো ওই পুরাতন বছরে গিয়ে ওইখানে কাটাকাটি করা যাবে না। আমি 10 সালে গিয়ে ওই 10 সালের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো কাটাকাটি করতে পারবো না। হ্যাঁ, ওগুলো তো ফেলে চলে আসছি। এখন 2012 সালে আমার এসে কারেকশন করতে হবে। তখন আমি প্রভাবটা চিন্তা করব যে আসলে কি কি ঘটছিল। তা আমি দেখলাম অবচয় দেখায়নি, তার মানে খরচ কম দেখানো হয়েছে। আর খরচ কম দেখাইলে ইনকাম বেশি দেখানো হয়েছে, অর্থাৎ রিটেন আর্নিংস বেশি দেখানো হয়েছে। তো এই বছর কি করতে হবে? রিটেন আর্নিংস কমাইতে হবে। রিটেন আর্নিংস কমাইলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আর পুঞ্জীভূত অবচয় বাড়ালে কি করতে হয়? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বছরের জাবেদা। যদি এই বছরের জার্নাল এন্ট্রিসের বক্সে এই জাবেদারা প্রদান করি তাহলে ওই যে 10 সালে যেই ভুলটা হয়েছিল
সেই ভুলটা সংশোধন হয়ে যাচ্ছে। সবাই কি প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে অ্যামাউন্ট কত হবে। অ্যামাউন্ট কত হবে এটা একটু নিচে লাইনগুলো পড়লে বুঝতে পারবো যে আসলে কোন মেথডে অবচয় বের করতো, সেটা আমাদের একটু পড়তে হবে। এখানে বলছে ইন এডিশন, মানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ম্যানেজমেন্ট হ্যাজ ইনফর্ম দ্য অ্যাকাউন্টেন্ট, মানে হিসাব রক্ষককে ম্যানেজমেন্ট কি করেছে, ইনফর্ম করেছে দ্যাট দ্য কোম্পানি প্ল্যানস, কোম্পানি পরিকল্পনা করছে টু সুইচ টু স্টেট লাইন ডেপ্রিসিয়েশন, কোম্পানি সুইচ করবে মানে কোম্পানি স্থানান্তরিত হবে, কোথায় স্থানান্তরিত হবে, টু স্টেট লাইন ডেপ্রিসিয়েশন মানে সরলরৈখিক পদ্ধতিতে কোম্পানি স্থানান্তরিত হবে। অর্থাৎ আগে অন্য কোনো মেথডে অঙ্ক করতো, এখন তারা সুইচ করবে কোন মেথডে, টু স্টেট লাইন মেথড, স্টেট লাইন মেথডে তারা সুইচ করবে স্টার্টিং উইথ দ্য ইয়ার 2012, যা 2012 সাল থেকে কার্যকর হবে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কোম্পানি ইউজেস সাম অফ ইয়ার ডিজিট মেথড ফর ডেপ্রিসিয়েটিং ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টের অবচয়ের ক্ষেত্রে কোম্পানি কি করছে, সাম অফ ইয়ার ডিজিট মেথড ব্যবহার করতেছে বর্তমানে। তার মানে সাম অফ ইয়ার ডিজিট মেথড থেকে কোম্পানি সুইচ করে কোথায় যাবে, স্টেট লাইন মেথডে যাবে। এখন এইখানেও একটা রিকোয়ারমেন্ট আছে যে সাম অফ ইয়ার ডিজিট থেকে যদি স্টেট লাইন মেথডে যাওয়া হয় তাহলে আমাদের কোনো জাবেদা দিতে হবে কি না। আচ্ছা, জাবেদা দিতে হতেও পারে নাও হতে পারে, বিষয়টা একটু বলে দিচ্ছি। ধরো 3 বছরের ঘটনা তো আমরা শেষ করে আসছি, 9, 10, 11 এগুলো হচ্ছে প্রিভিয়াস বছর, আর 12 সালটা হচ্ছে চলতি বছর। হ্যাঁ, তো এই 3 বছরে আমি কোন মেথডে হিসাব করছিলাম, সাম অফ ইয়ার ডিজিট মেথডে আমি অবচয় দিয়েছিলাম। এখন কোম্পানি কি চাচ্ছে, স্টেট লাইন মেথডে সুইচ হবে কোন সাল থেকে, 12 সাল থেকে। আচ্ছা, সুইচ হওয়ার জন্য প্রথমে দেখতে হবে আমি যে 3 বছর সাম অফ ইয়ার ডিজিট মেথডে অবচয় গণনা করেছি সেখানে কত টাকা অবচয় দেখিয়েছি। ধরে নিলাম 3 বছরে আমি 30 টাকার অবচয় দেখিয়েছি, জাস্ট বোঝার জন্য ধরে নিচ্ছি। আর তখন আমার দেখতে হবে আমি সুইচ করব কোন মেথডে, স্ট্রেট লাইন মেথডে সুইচ করব। এখন দেখতে হবে যে স্ট্রেট লাইন মেথডে আমি যদি ওই 3 বছর অবচয় দিতাম তাহলে কত টাকার অবচয় দেওয়া হইতো, মানে কত টাকার অবচয় হিসাবে দেখানো হইতো। আমি হিসাব করে দেখলাম ওই 3 বছরে 30 টাকাই অবচয় দেখানো হতো আর কি, যদি স্ট্রেট লাইনেও করতাম। তাহলে আর নতুন করে কোনো জাবেদা দিতে হবে না, যদি দুইটা মিলে যায় তাহলে আমাদের হিসাবে কোনো প্রভাব পড়বে না, আমরা সাম অফ ইয়ার ডিজিট থেকে চেঞ্জ হয়ে স্টেট লাইনে যেতে পারবো। হিসাবের জন্য কোনো এক্সট্রা জাবেদা দিতে হবে না যদি দুইটারই অবচয় সমান থাকে। কিন্তু যদি কম বেশি হয় তাহলে আগে কম বেশিটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর তুমি স্টেট লাইনে চলে আসতে পারবা। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, যেহেতু কোম্পানি সাম অফ ইয়ার ডিজিটে অঙ্ক করতেছে গত 3 বছর ধরে, 9, 10, 11 এই 3টা বছর কোম্পানি সাম অফ ইয়ার ডিজিট মেথডে অবচয় করতেছিল, মানে অবচয় হিসাব করতেছিল। তো আমরা দেখব যে 2010 সালে একটা অবচয় মিস আছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে 10 সালের অবচয়টা সাম অফ ইয়ার ডিজিট মেথডেই প্রদান করা। অর্থাৎ 10 সালে যেই অবচয়টা মিসিং হয়েছে সেটা আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডেই অবচয়ের হিসাবটা দিয়ে দিব, মানে জার্নালটা দিয়ে দিব। তারপরে আমরা দেখব যে 3 বছরে সাম অফ ইয়ার ডিজিটের অবচয় কত আর 3 বছরের স্টেট লাইনের অবচয়ের পরিমাণটা কত। যদি দেখি দুইটা সেম তাহলে নতুন কোনো জার্নাল দেওয়া দরকার নাই, আর যদি দেখি যে না দুইটার মধ্যে কম বেশ আছে তাহলে কম বেশটাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, রিকোয়ারমেন্টে কী বলছে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ দ্য অ্যাকাউন্ট শুড মেক অ্যাট December 31, 2012, মানে 2012 সালের December 31 তারিখে তোমাকে জার্নাল প্রদান করতে হবে। তো যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে আমরা 2012 সালে স্টেট লাইন মেথডে একটা জেনারেল জার্নাল দিয়ে দিব। আগে ভুল ত্রুটি সংশোধন করব, তারপর 2012 সালে স্টেট লাইন মেথডের একটি অবচয় জার্নাল প্রদান করব। আচ্ছা, এখন ভুল ত্রুটি আস্তে আস্তে সমাধান করি একটা একটা করে। প্রথম ভুল হয়েছিল কি, যে 2010 সালে আমরা অবচয় অমিট করে গেছি, মানে অবচয়টা হিসাবে দেখাতে পারিনি। যেহেতু অবচয় হিসাবে দেখাতে পারিনি তার মানে ওই 2010 সালে খরচ কম দেখানো হয়েছে, কারণ অবচয়টা খরচ, আমি খরচটা স্কিপ করে গেছি, অবচয়টা দেখাই নাই। তার মানে খরচ কম দেখাইছি, অর্থাৎ ইনকাম বেশি দেখাইছি, অর্থাৎ রিটেন আর্নিংস বেশি দেখাইছি। যেহেতু রিটেন আর্নিংস বেশি দেখাইছি এই বছর কি করতে হবে, রিটেন আর্নিংস কমাইতে হবে। রিটেন আর্নিংস কমালে কি করতে হয়, ডেবিট। আর বাড়াইতে হবে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়াই দিব, অর্থাৎ ক্রেডিট করব। এখন টাকাটা কত হবে, আমরা সাম অফ ইয়ার ডিজিটে এই 2010 সালে টাকাটা বের করব, বের করে এখানে বসাই দিব।
আচ্ছা, এই ওয়ার্কিংসটা মূলত প্রথম রিকোয়ারমেন্টের জন্য না, তারপরও একটু বলে রাখি এই ওয়ার্কিংসটা আমাদের লাগবে ওই যে যখন সুইচ করব মেথড, তখন আমাদের এই ওয়ার্কিংসটা লাগবে। তো আপাতত জার্নালের জন্য এই বক্স থেকে আমি হিসাবটা বুঝাই দিচ্ছি। এই যে দেখো, সাম অফ ইয়ার ডিজিট মেথডের 3 বছরের 3টা ডেপ্রিসিয়েশন এখানে বের করা আছে, আর স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনটাও এখানে বের করা আছে। এটা কিন্তু আমাদের ওই যে সুইচ করার জন্য লাগবে। হ্যাঁ, এই যে বলা হয়েছিল না যে কোম্পানি সুইচ করবে স্ট্রেট লাইন মেথডে। হ্যাঁ, সুইচের জন্য এই কম্পারেটিভটা লাগবে আর কি, মানে তুলনাটা লাগবে। আচ্ছা, এখন আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। 9, 10, 11 এই 3টা সাল লিখে নিলাম। আমাদের মেশিনের দাম কত টাকা? 5,50,000 টাকা। তাহলে প্রথমে 5,50,000 টাকা লিখব, তার সাথে গুণ করতে হবে 10/55। এখন এই 10 কোত্থেকে আসে আর 55 কোত্থেকে আসে এটা আমাকে বুঝাই দিতে হবে। অঙ্কটা মোট কয় বছরের? 10 বছরের। তার মানে 2009 সালে যখন আমি অবচয় বের করব, তখন এই মেশিনটার 10 বছর আয়ুষ্কাল আছে, সো উপরে 10 বসাইতে হবে। আর নিচে 55 বসাইছি। এই 55টা কোত্থেকে আসছে? এই 55টা আসছে, তুমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারো। 10 থেকে 1 কমাও 9, তারপরে 8, তারপর 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে, এইখানে দেখবা যোগ করলে 55 আসে। তো ম্যানুয়ালি হিসাব করতে পারো, অথবা তুমি চাইলে সূত্র দিয়েও হিসাব করতে পারো। ঠিক আছে, সূত্র দিয়ে হিসাব করলে আমরা টোটাল ডিজিট কীভাবে বের করি? n ইন্টু n+1 ডিভাইড বাই 2। এর মানে হচ্ছে বছরের সংখ্যা, অর্থাৎ 10 ইন্টু 10+1 ডিভাইড বাই 2। আচ্ছা, 10 আর 1 যোগ করলে হয় 11, 11-র সাথে 10 গুণ করলে হয় 110। তাহলে 110কে 2 দিয়ে ভাগ করবা, দেখবা 55 আসে। তো এটা মনে মনে হিসাব করে নিলেই হবে। 55 তুমি সূত্র দিয়েও বের করতে পারো, অথবা ম্যানুয়ালি, মানে অঙ্কটা যত বছরের তার থেকে 1 করে কমাবা, একবারে 1 পর্যন্ত আসবা, সবগুলা যোগ করলে দেখবা 55ই আসতেছে। তো আমরা কি করব? মেশিনের যে দাম 5,50,000 টাকা, এই 5,50,000 টাকা লিখবো, তাকে ভাগ করব টোটাল ডিজিট দিয়ে। টোটাল ডিজিট কত? 55। কীভাবে বের করলাম? ম্যানুয়ালি বের করলেও 55 হবে, সূত্র দিয়ে বের করলেও 55 হবে। তো টোটাল দিয়ে ভাগ করব, আর উপরে আমরা গুণ করব 10। কেন 10 গুণ করব? কারণ মেয়াদ হচ্ছে 10 বছর। তো যখন আমি 9 সালে থাকবো তখন এটার মেয়াদ সম্পূর্ণ 10 বছরই আছে। আচ্ছা, তাহলে 5,50,000কে 55 দিয়ে ভাগ করো, 10 দিয়ে গুণ করো, দেখবে অবচয় আসবে 1,00,000 টাকা। এরপর 1 বছর পর 2010 সালে যখন অবচয় বের করব, তখন 5,50,000কে টোটাল ডিজিট 55 দিয়ে ভাগ করব, কিন্তু 9 দিয়ে গুণ করতে হবে। কেন 9 দিয়ে গুণ করতে হবে? কারণ 1 বছর শেষ, এই যে 9 সালটা শেষ। হ্যাঁ, সেহেতু 1 কমাই দিবা, মানে আয়ুষ্কাল আছে আর 9 বছর, সেহেতু 9 দিয়ে গুণ করবা। তাহলে এখানে অবচয় আসবে 90,000 টাকা। তারপর 11 সালে অবচয় কীভাবে বের করব? 5,50,000কে ভাগ করব 55, মানে টোটাল ডিজিট দিয়ে ভাগ করব, আর গুণ করতে হবে এখন আয়ুষ্কাল আছে কত আর। তো এখন আয়ুষ্কাল আছে কত? 2 বছর শেষ, 9 আর 10 শেষ, তার মানে আরও 8 বছর মেয়াদ আছে। তো আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে 5,50,000কে 55 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে এখানে আসবে 80,000। অর্থাৎ সাম অফ ইয়ার ডিজিট মেথডের 3 বছরের অবচয়ের যোগফল হচ্ছে 2,70,000 টাকা। এখন আমার দেখতে হবে স্ট্রেট লাইনের অবচয়ের যোগফলটা কত। আচ্ছা, তো আমি স্ট্রেট লাইনের ডেপ্রিসিয়েশন এখানে বের করে নিচ্ছি। 5,50,000কে 10 দিয়ে ভাগ করলাম, যেহেতু সালভেজ ভ্যালু নাই, 5,50,000 থেকে সালভেজ ভ্যালু 0 বিয়োগ করে দেখাইলেও হয়, না দেখাইলেও হয়। আমরা সরাসরি 5,50,000কে 10 দিয়ে ভাগ করলাম। 55,000 হচ্ছে প্রতি বছরের অবচয়। তো 9 সালের অবচয় 55,000, 10 সালের অবচয় 55,000, 11 সালের অবচয় 55,000, যোগ করলে কত হয়? 1,65,000। এই যে তুলনাটা করলাম, এই তুলনাটা কিন্তু প্রথম রিকোয়ারমেন্টের জন্য না। এই যে 10 সালে যে অবচয় অমিট হয়েছে, এই অমিটের জন্য কিন্তু এই তুলনাটা করা দরকার নাই। তুলনা করতেছি কেন? ওই যে সুইচ করব, সুইচ করতে গেলে প্রত্যেকটা অঙ্কে তুলনা করতেই হবে। তো আমি প্রথমে 10 সালে যে অমিট করছি, অবচয় যে দেখাই নাই, হ্যাঁ, অবচয় না দেখানোর ফলে ইনকাম বেড়েছিল 10 সালের, অর্থাৎ 10 সালের রিটার্নিংস বেড়েছিল। এখন কি করতে হবে? রিটার্নিংস কমাইতে হবে। কত টাকা কমাইতে হবে? এই যে 10 সালের অবচয় হচ্ছে 90,000 টাকা, 90,000 টাকার রিটার্নিংস কমাইতে হবে, আর 90,000 টাকার পুঞ্জীভূত অবচয় বাড়াতে হবে। তো আমরা যাবে দ্বারা দিয়ে ফেলি, লিখলাম রিটার্নিংস ডেবিট 90,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি ক্রেডিট 90,000 টাকা। এই 90,000 কোত্থেকে পাইলাম? এই 90,000 পাইলাম সাম অফ ইয়ার ডিজিট মেথডের 2010 সালের অবচয় থেকে 90,000 টাকা। আমরা প্রথম জার্নালটা কি বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। আচ্ছা,
এখন আমরা দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ছিল যে আমরা মেথড সুইচ করব, যে আমাদের আগে মেথড ছিল কোনটা, সাম অফ ইয়ার ডিজিট মেথড। এই যে এখানে বলা আছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। এখন সাম অফ ইয়ার ডিজিট মেথড থেকে, আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। দ্বিতীয় রিকোয়ারমেন্টে কী ছিল, এই যে ইন অ্যাডিশন ম্যানেজমেন্ট হ্যাজ ইনফর্ম দ্য অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট হিসাব রক্ষককে ইনফর্ম করলো দ্যাট দ্য কোম্পানি প্ল্যানস টু সুইচ টু স্টেট লাইন ডেপ্রিসিয়েশন, মানে কোম্পানি সুইচ করবে, কোথায় সুইচ করবে, স্টেট লাইন ডেপ্রিসিয়েশনে সুইচ করবে। মানে কোম্পানি আগে হয়তো অন্য মেথড ব্যবহার করতো, হ্যাঁ এই যে এখানে বলা আছে আগে সাম অফ ইয়ার ডিজিট মেথড ব্যবহার করতো অবচয়ের জন্য, এখন কোম্পানি সুইচ করে কোথায় যাবে, স্টেট লাইন ডেপ্রিসিয়েশনে যাবে। অর্থাৎ তাদের সাম অফ ইয়ার ডিজিট ভালো লাগছে না, তারা সাম অফ ইয়ার ডিজিট রেখে তারা স্টেট লাইন ডেপ্রিসিয়েশনে সুইচ করবে, স্থানান্তরিত হবে। এখন এখানে কোনো জাবেদা দিতে হবে কি না, হ্যাঁ সেটা আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি, আরেকবার বুঝাই দিচ্ছি। যখন তুমি তুলনাটা করবা তখন যদি দেখো এই যে যোগফল আর এই যোগফল সমান, তাহলে নতুন কোনো জাবেদা দেওয়া দরকার নাই, মানে জাবেদা দিতে হবে না। আর যদি দেখো দুইটার মধ্যে ডিফারেন্স আছে, কম বেশি আছে, তাহলেই অ্যাডজাস্ট করার জন্য জাবেদা দিতে হবে। তা আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি সাম অফ ইয়ার ডিজিট থেকে কোম্পানি সুইচ করে স্টেট লাইন মেথডে যাবে। তো আমরা কম্পেয়ার করে দেখলাম যে দুইটা মেথডের অবচয়ের যোগফলে ভিন্নতা আছে। যেহেতু অবচয়ের যোগফলে ভিন্নতা আছে সেহেতু আমাদের সমন্বয় করতে হবে। এখন সমন্বয়টা কিভাবে করব, খেয়াল করো, সাম অফ ইয়ার ডিজিটের অবচয় 2,70,000 টাকা, এটা বেশি। আর স্টেট লাইনে যদি 3 বছর অবচয় দেখাইতাম তাহলে আমাদের অবচয় দেখানোর কথা ছিল 1,65,000 টাকা। আচ্ছা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু বেশি অবচয় দেখাই ফেলছি। 2,70,000 থেকে 1,65,000 বিয়োগ করো, তাহলে কতটুকু অবচয় বেশি দেখাইছি। 1,05,000। 1,05,000 টাকার অবচয় বেশি দেখাইছি। আচ্ছা আমি যদি স্টেট লাইনে সুইচ করতে চাই তাহলে আগে কি এই অবচয়টা কমায় নিতে হবে না, আদারওয়াইজ কি আমি সুইচ করতে পারবো? বুঝে জি বলবা, ভাইয়া। হ্যাঁ বুঝে বলতে হবে যে হ্যাঁ। আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সাম অফ ইয়ার ডিজিটে 3 বছরে 2,70,000 টাকা অবচয় দেখাইছি, কিন্তু আমি তো সাম অফ ইয়ার ডিজিটে থাকবো না, আমি তো এগুলো দেখাই ফেলছি অবচয়। আমি যাচ্ছি কোথায়, স্টেট লাইনে যাচ্ছি। এখন স্টেট লাইনে যদি আমি 3 বছর অবচয় দিতাম তাহলে 1,65,000 টাকার অবচয় দেখানোর কথা ছিল, হ্যাঁ কিন্তু এইখানে তো আমি অবচয় বেশি দেখাই ফেলছি। এখন যেহেতু স্টেট লাইনে যাচ্ছি আমাদের হিসাবটা অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত সব স্টেট লাইনের অ্যামাউন্টই থাকতে হবে, কিন্তু এইটা কি স্টেট লাইনের অ্যামাউন্ট থাকতেছে? 2,70,000 তো অনেক বেশি, 1,65,000-এর চেয়ে অনেক বেশি। 1 টাকাও যদি বেশি হয় সেটাও সমন্বয় করে দিতে হবে। তো এইখানে 1,05,000 টাকার অবচয় আমি সাম অফ ইয়ার ডিজিটে যখন অবচয় দেখাইছি তখন বেশি দেখাইছি, 1,05,000 টাকার অবচয় বেশি দেখাইছি স্টেট লাইনের তুলনায়। এখন কি করতে হবে, এই বেশিটুক কমাতে হবে। আচ্ছা অবচয় কমাতে গেলে আমরা কি করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করব। আবার বলতেছি, অবচয় কমাতে গেলে আমরা কি করব, অবচয় কমাতে গেলে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করব। তাহলে এইখানে কত টাকার অবচয় কমাবো, 1,05,000 টাকার অবচয় কমাবো, অর্থাৎ 1,05,000 টাকার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি ডেবিট করে দিব। আচ্ছা এখানে এই যে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি, এটা ডেবিট হবে কত, 1,05,000 টাকা। আর ক্রেডিট হবে কি, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, এইখানে ক্রেডিট দিতে হবে কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ডেপ্রিসিয়েশন, এটা ক্রেডিট হবে 1,05,000 টাকা। আচ্ছা কিউমুলেটিভ ইফেক্ট মানে হচ্ছে ক্রমযোজিত প্রভাব, এটা হচ্ছে একটা কি বলা হয় এটাকে, বিশেষ দফা। যখন আমরা এক মেথড থেকে আরেক মেথডে চলে আসব, যদি দেখি অবচয় বেশি দেখানো হয়েছে তাহলে এখন আমাদের জাবেদা কি করতে হবে, অবচয় কমাই দিতে হবে। তখন আমরা কি করব, অবচয়টাকে কমানোর জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করব। আর ক্রেডিট করব কি, ক্রেডিট করব একটা বিশেষ দফা, হ্যাঁ সেটার নাম হবে কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল চেঞ্জ করার ফলে ক্রমযোজিত প্রভাব, এটা আমরা ক্রেডিট করে দিব। কত টাকা, 1,05,000, 1,05,000 টাকা। আচ্ছা আশা করি দ্বিতীয় জাবেদাটাও বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি,
এখন আমাদের কাজ হচ্ছে 2012 সালের একটা স্বাভাবিক জার্নাল প্রদান করা। স্বাভাবিক জার্নাল বলতে আমরা কি বুঝি? অবচয়ের যে স্বাভাবিক জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, এই জার্নালটা প্রদান করার জন্য আমরা কোন মেথডটা ফলো করব? আমাদের সর্বশেষ যে লেটেস্ট মেথডে আমরা আছি, স্ট্রেট লাইন মেথড, সেই স্ট্রেট লাইন মেথডেই আমরা নতুন বছরে জাবেদারা প্রদান করব, মানে চলতি বছরে জাবেদারা প্রদান করব। তার আমি লিখেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। স্ট্রেট লাইনের টাকাটা কত ছিল? অবচয় ছিল 55,000 টাকা। তো আমি এখানে 55,000 লিখলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এখানেও আমি 55,000 টাকা লিখলাম। আচ্ছা, আমাদের অঙ্ক শেষ। এখন কারো যদি এই অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর প্রথম ক্লাসে আমি কোনো হোমওয়ার্ক দিব না, এই একটা অঙ্কই বারবার পড়বা। মানে অঙ্কটা যতবার রিডিং পড়বা তত তোমার জন্য ভালো, কারণ এই চ্যাপ্টারে কিন্তু বেশি অঙ্ক নাই। আমি হয়তোবা 12-13টা অঙ্ক করাবো, কিন্তু একদিনে বেশি অঙ্ক করানো যাবে না। হয়তোবা একটা করাবো, একটা হোমওয়ার্ক দেবো, এইভাবেই আমার যেতে হবে। হ্যাঁ, কিন্তু তোমাদের কাজ হচ্ছে সলিউশন ম্যাটার না, প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটাকে বারবার পড়া, নিজেকে নিজেকে নিজে বোঝানো যে আসলে এই লাইনটার অর্থ কী, এই লাইনের সাথে এই উত্তরটা মিলে কি না। হ্যাঁ, বা যখন তুমি দেখতেছো যে না কোথাও মিলে না, তুমি এটা দাগায় রাখলাম, আমাকে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিলাম। এইভাবেই কিন্তু এই চ্যাপ্টারটা শিখতে হবে, আদারওয়াইজ এটা পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। দেখবে যে পরীক্ষায় কোশ্চেন কমন আসে কিন্তু তুমি ছেড়ে দিয়ে আসছো, এরকম ঘটনা ঘটবে। আজকের অঙ্ক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার যতটুকু বোঝানো দরকার ছিল আমি ডিটেলসেই বুঝিয়েছি। তারপরে কারো কোশ্চেন থাকলে করতে পারো। যে ওয়ার্কিং ইউজ করছি আমরা, এখানে কোনো ফর্মুলা যে ইউজ করছি লিখি নাই, মানে অ্যামাউন্টটা শুধু বসাইছি এভাবে। না, লিখে দিয়েছি তো, এই যে উপরে লিখে দিয়েছি সাম অফ ইয়ারডিজি ডেপ্রিসিয়েশন। এই যে এখানে সাম অফ ইয়ারডি ডেপ্রিসিয়েশন, এই 3টা কলাম হচ্ছে সাম অফ ইয়ারডিজিটের, আর স্টেট লাইন ডেপ্রিসিয়েশন এই 2টা হচ্ছে স্টেট লাইনের। হ্যাঁ, স্টেট লাইনের জন্য ক্যালকুলেশন দেখায় নাই কেন? কারণ এই যে ক্যালকুলেশন এখানে নিচে দেখাই দিছি। যেহেতু একবারই ক্যালকুলেশন করতে হবে সেহেতু আমি বারবার আর দেখাইনি, নিচে একবার করে দিছি। এরপর এখানে তুমি চাইলে স্টার দিয়ে রাখতে পারো যে আমরা স্টার থেকে এই স্টেট লাইনের অবচয়টা নিয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো সবাই বুঝেছো অঙ্কটা। তো আমাদের এই একটা অঙ্কই হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।